তোমাকে জানতে চেয়ে কতবার বাড়িয়েছি হাত, তোমাকে ছুঁয়েও জানতে পারিনি জলে স্বরলিপি। তরি কহরদরিয়ায়। ঢাকা যদি হয় জলপদ্ম, তবে কহরদরিয়া বা তুরাগপাড়ের জনপদ সেই ফুলের এক পাপড়ি। দরিয়া এতটাই চওড়া ছিল যে দুই তীরের মানুষের নদ পাড়ি দিতে কষ্ট সইতে হতো প্রতিকূল আবহাওয়ায়। এখন দুই তীর এক নজরেই ধরা পড়ে। সর্পিলভাবে চলা ৬২ কিলোমিটার দৈর্ঘ্য ৮২ মিটার প্রস্থের দরিয়া এখন কোথাও ৩০ ফুটেরও কমে চলে এসেছে। তবে নদ পাড়ি দেওয়ার কষ্টের বদলে এখন তার বিপন্ন রূপ সত্যিই কষ্টের দরিয়ায় পরিণত করেছে তুরাগ নদকে। আমাদের আবাসন বা আমাদের বসতি বা ঢাকা গড়ে উঠলো বুড়িগঙ্গা কেন্দ্র করে। পরবর্তীতে আমরা দেখলাম যে ঢাকার যে বিস্তার, সে বিস্তারটা হলো হচ্ছে তুরাগকে ঘিরে। আবার মানে প্রথম যে বিস্তার সেটা তুরাগ, সে তো লক্ষ্যকে ঘিরে, কিন্তু তুরাগ এখানে বড় প্রাধান্য পেলে এখন বালুকে নেওয়া হচ্ছে। এই বিস্তার করতে যে এই শহরের যে বাহু প্রসারিত হলো, সেটা করতে যে তুরাগ দখল, তুরাগ ছোট হয়ে গেল কিনা? হ্যাঁ, অবশ্যই ছোট হয়ে গেছে তুরাগ। ১৯৮৮ সালে একটা সবচেয়ে বড় বন্যা হয়েছিল। ওই বন্যার পরেই তখন ছিল রাষ্ট্রপতি ছিল হোসেন মোহাম্মদ এরশাদ। উনি একটা মাস্টার প্ল্যান নিয়ে আগাইলো ঢাকার বন্যার নিয়ন্ত্রণ করা। ওইটা বাস্তবায়ন শুরু হলো। ওইটার বাস্তবায়নের অংশ হিসেবে প্রথম মাটি করলো এই যে আপনার আশুলিয়া এলাকা থেকে টঙ্গী আশুলিয়া এলাকা থেকে শুরু করে এই দিক দিয়ে আপ টু পর্যন্ত ইসলামপুর পর্যন্ত। আচ্ছা, মানে তুরাগের তুরাগের আমরা বাম তীর বলতে পারি, রাইট, বাম দিক দিয়ে। তখনই এই এলাকাগুলো বাঁধের যখন হলো, বাঁধ হওয়ার পরেই দুইভাবে আসলো। একটা হলো যারা কি বলে ল্যান্ড গ্র্যাবার, ভূমিদস্যু, তারা এসে এখানে হাউজিং জমিগুলো, এই জমিগুলো সব তো ছিল জমি, শ্বাস জমি বা জলাশয় জমি, অবভিয়াসলি সরকারি রেকর্ডেড। এই যে অপরিকল্পিত আবাসন হলো, নদী দখল করে হলো, নদী হারিয়ে গেল, অনেক নদী হারিয়েও গিয়েছে, সেক্ষেত্রে রাজুক কি করলো? রাজুক একার পক্ষে সম্ভবপর হয় নাই, কারণ এই জমিগুলো বিলংস টু জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, আরও অন্যান্য লোকাল গভর্নমেন্টের বিভিন্ন রকম আওতায় ছিল এই জমিগুলো। তো জমি রাজুক যেগুলো প্রজেক্ট করে সেখানে রাজুক অ্যাকোয়ার করে একটা জিনিস, আরটা হলো ওভারঅল ডেভেলপমেন্ট কন্ট্রোলের রাজুকের দায়িত্ব ছিল। কিন্তু যে আমরা যদি বলি উত্তরার সম্প্রসারণ, উত্তরা, পূর্বাচল, এগুলি কি নদীতে ভাগ বসায় নেই রাজুক? না, নদীতে অবশ্যই পূর্বাচল তো বলা চলে লোল্যান্ডের মধ্যে হয়েছে। এখানেও যেটা রাজুকের যে এখানে যে উত্তরতাপ্রিয় জলাশয়ের মধ্যে হয়েছে। বাঁধ হয়ে যাওয়ার পরে, বাঁধ হওয়ার আগে ছিল জলাশয় বলতে নদী, জলাশয় বলতে এখানে খাল, নদী, বিভিন্ন কিছু যেগুলো শহরের সাথে এই এয়ারপোর্টের উপরে 3rd টার্মিনাল যেখানে হচ্ছে তাতে একটা নদী ছিল। এই শাখা নদী বা উপনদী, এই নদী গিয়ে বেশ বড় নদী, বড় খাল ছিল। আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যদি বলি, সবভাবে আমরা খাল এবং নদী বা জলাশয় যেভাবেই বলি না কেন, ছোট নদী বড় নদীকে আমরা রক্ষা করতে পারিনি বা রক্ষা করতে পারিনি বা হত্যাও বলা যেতে পারে না। না, এটার জন্য যেহেতু নদীর প্রাণ আছে, এটার জন্য একটা বড় লেকিংস হলো আমাদের কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো নাই। এই যে বললাম কাঠামো বলতে একসময় খাল গালাগুলো দেখাশোনার দায়িত্ব ছিল জেলা প্রশাসনের, বা তারও আগে ছিল সিএনবি ডিপার্টমেন্টের। নদীর কোনো অভিভাবক নেই। নদী কমিশন তো এরকম কাজ না। ওরা কিছু কয়েকজন মাত্র মানুষ, তারা কিছু অ্যাডভাইজরি দায়িত্ব দেয়। তাদের তো কি বলে কোনো রকম তাদের হাতে কোনো ইনস্ট্রুমেন্ট নেই। ইমপ্লিমেন্টেশন বাস্তবায়নের ক্ষেত্রে প্রায়োগিক কোনো যন্ত্রপাতি নেই। যদি ক্ষমতা আছে, ক্ষমতাটা এক্সারসাইজ হচ্ছে না। ঢাকার চারপাশের যে নদী, আমাদের দেশের অন্যান্য নদীরও অবস্থা ভালো না। অনেক নদী আমরা হারিয়েছি, মেরে ফেলেছি, কিন্তু ঢাকারও সেম কন্ডিশন, আর বেশি। কারণ যে ঢাকার কোনো অভিভাবক, ঢাকার ন্যাশনাল তো রিভার কন্ট্রোল অথরিটি থাকা উচিত ছিল। ঢাকার বাহুর যে বিস্তৃতি বা নগরায়ন, তার একটি বড় অংশ তুরাগের দুই তীরে। দশক 2 আগের তুরাগ তীরের জনপদে গ্রামের কোনো জলছাপ খুঁজে পাওয়া গেল না।
তুরাগপাড়ের শেখাবাদ যেন ঢাকারই কোনো ঘন মহল্লা। জল তুমি বদলেছ কত নামে কতবার, তুরাগ বালু সোনা ভাঞ্চিত লক্ষা, কখনো নওরাই তুমি অপসরী ধলেশ্বরী, বুড়ি গঙ্গা তোমার আচলেই আমার সহস্র বছরের বেড়ে উঠা, সহস্র বছরের। এখান থেকে খুব শান্তি। হিন্দু মুসলমান আমরা একত্রে বড় হয়েছি, কোনো ভেদাভেদ নাই, বন্ধুত্বের মতন। এই যে 100 মুসলমানের মধ্যে একজন আছে ভিতরে, কোনো ভেদাভেদ নেই। মানে একটা হিন্দু পরিবার, একটা শুধু হিন্দু পরিবার। আচ্ছা, বুঝতে পারবেন না যে ছেলেটা হিন্দু কি মুসলমানের, বোঝাই যায় না। মানে একটা সম্প্রীতি আছে। আর ওই যে সেতুর কথা বলছিলেন, যে সেতু সবাই আসার জন্য, আশ্বাসের সেতু এখনো হয়নি। আশ্বাসের সেতু হয় না। তাই যে ঢাকার সঙ্গে বা শহরের সঙ্গে যোগাযোগটা কিভাবে আপনাদের? নদী পার হই। আচ্ছা, নৌকা দিয়ে। তাই যে ঝড় বৃষ্টি এর মধ্যেই, এর মধ্যে হয় সবসময় পাওয়া যায় না, সব পাওয়া যায় না, কষ্ট করি। কিন্তু খুব ঘনবসতি না, মানে এই যে একটা গায়ে গায়ে লাগানো বিল্ডিং, তা চলাফেরা তো সমস্যা। আপনারা আপনি বলেন খেলার মাঠটাতে বাচ্চারা খেলাধুলা করে কিভাবে? এখন প্রতিবন্ধী হয়েছে, খেলাধুলা নাই বিদায়। অনেক খেলবা যায়, যারা ভরাট করছে বালু ওইখানে খেলাতে যায়, মাঠের ব্যবস্থা নাই বলতে চলে। তা আপনারা তো রাখেন নাই? দোস্ত আমাদের বড়দের। এই দ্বীপ গ্রামগুলোর জমি একসময় জলের দামেই বেচা বিক্রি হতো। যাদের মূল শহরে জমি কেনার সাধ্য ছিল না, তারা নদী পেরিয়ে এখানে বসত গড়েছেন। জনপদের আদিবাসীদের সঙ্গে নতুনেরা এসে বসতির ঘনত্ব বাড়িয়েছে। জনসংখ্যা ও বসতির প্রবৃদ্ধি এখানকার মানুষের জীবিকাতেও এনেছে বদল। রোজগার বা পেশা কি মূলত? পেশা সবাই প্রত্যেকের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আছে, ব্যবসা বাণিজ্য নদীর উপরে। নদীর উপরে। এই গ্রামের মধ্যে কোনো রোজগারের বা কোনো কারখানা বা ওই ধরনের কিছু তৈরি হয় না? বা এখানকার যারা বসবাস করে বা যারা বাসিন্দা, তারা কি বিদেশমুখী? বিদেশমুখী তো মানে প্রত্যেকটা এলাকাতেই কম বেশি থাকে। হ্যাঁ, কিন্তু এই যে এলাকাও বিদেশমুখী আছে। আচ্ছা, মানে রেমিটেন্সের একটা, হ্যাঁ, এবং যে কারণে গ্রামের মধ্যে একটা শহরের ছোঁয়া এসছে। জি। এই গ্রামের মানুষের জীবিকা, এই গ্রাম কিভাবে শহর হলো? 88 বন্যার পর থেকে আস্তে আস্তে মানুষের বাড়িঘর অনেক সময় ভাঙচুর হইয়া এই বন্যার পানিতে আস্তে আস্তে ইটা দিয়া মনে করেন হইতে হইতে শহর হইয়া দিন গেছে, মনে করেন পরিবর্তন হয়ে যায়। এখন আর গ্রাম নাই? না, এখন আর গ্রাম নাই। এই যে এই গ্রামের মানুষের জীবিকা কি? এই এক একজন মনে করেন কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ নৌকা বায়, মানে এক একজন এক এক রকম। কেউ বিদেশ আছে। মোটামুটি শান্তিতে আছেন নাকি ঝামেলাও আছে? না না, আমাদের এখানে কোনো ঝামেলা নেই। আল্লাহ যেভাবে এই এলাকার মানুষ রাখছে, আমাদের মোটামুটি নিরাপত্তা ভালো আছে। খালি ডাক্তারের ওষুধ মশুদ, হ্যাঁ, মনে করেন মেডিকেল যাইতে হলে আমাদের নৌকা নির্ভর আছে। হ্যাঁ, ইয়া ছাড়া তো আর আমাদের কোনোই নাই। উত্তরে ঢাকাকে গাজীপুরের সঙ্গে আলাদা করে রেখেছে তুরাগ। নদের উত্তরে টঙ্গীর আরিচপুর, দক্ষিণে কোটবাড়ি বা মডেল শহর উত্তরা। এক তীর রূপ নিয়েছে শিল্প শহরে, অন্য তীরের আবাসন ও বাণিজ্যিক বেশ। উভয় রূপ বদলেই তুরাগকে করেছে সংকীর্ণ ও দূষিত। তো
টুঙ্গিবাজারটা গড়ে উঠলো কিভাবে? টুঙ্গিবাজারটা এখন তো মনে করেন মানুষ তো সচেতন, ডেভেলপ হয়ে গেছে, বিল্ডিং আগে তো জায়গা জমি দাম বাইরে গেছে, আগে তো জায়গা জমি খুব কম ছিল, এখানে মানে আরেকজন বাজারটা জনবসতি হতে হতে তৈরি হলো। আর ওই পারে আমাদের ডান দিকে সম্বন্ধে তেমন একটা আমার ধারণা নেই, তারপরেও আমি বলছি এগুলো যে আইসি হাসপাতাল এগুলো যেগুলো দেখতেছেন এগুলো খোলা মাঠ। মানে ওই জায়গার নাম কি ছিল? ছিল কোটবাড়ি। আচ্ছা, হায়দ্রাবাদ কোটবাড়ি বলতাম আমরা। ওই নদী দিয়ে সাঁতরে এক সময় ওই পার যেতাম, যে খেলাধুলা করে খালি মাঠ ছিল, ঠিক আছে। এখন তারপরে এখন তো ঢাকার আয়ত্তে চলে গেছে, এখন ঢাকার সিটি উত্তর হয়ে গেছে। আর নদীটা ছোট হলো, মানে শুরু হলো কিভাবে? এটা ছোট হয়েছে মনে করেন যে নদীটা তো বিভিন্ন মিল কারখানার বর্জ্য আপনার এখানে ওইটা পানি নষ্ট হয়েছে, এবং মনে করেন যে বিভিন্ন দখল, ঠিক আছে, ছোট ছোট গড় টর মনে করেন যে নদী দখল হয়ে গেছে। তো এখন এই যে একসময় তো আপনাদের নদীর উপর নির্ভরতা ছিল, সেটা এখন নাই? না, এখন তো নাই, এখন যাদের মনে করেন বাসা করতে নির্ভর। এখন এই নদী দিয়ে এই যে লঞ্চ বা এই যে কত লঞ্চ চলতো আগে, বিভিন্ন জায়গা থেকে লঞ্চ আসতো, নারায়ণগঞ্জ থেকে আসতো, কাঁচপুরা থেকে আসতো বিভিন্ন, এখন তো এগুলো আর আসে। উত্তরখানের ত্রিমোহনীতে যে তুরাগ, বালু ও শীতলক্ষার দেখা হয়েছে, সেই ত্রিমোহনীর গ্রাম স্নানঘাটা। এই গ্রামটি দশক আগেও নিভৃত পল্লী ছিল, অজপাড়াগা বলা যেত এই গ্রামকে। এখানে জেলে পরিবারের বসতভিটা ছিল বেশি। দূষণে দখলে নদী ভরাট ও জলের গুণমান কমে যাওয়ায় কৃষি ফলন কমেছে, মাছও শূন্য হবার পথে। তাই জেলে পরিবারগুলো এখন গ্রাম ছাড়া। তবু মাছের খোঁজে এখনো আসেন দূর জনপদের জেলে। গ্রামটা কিরকম ছিল? গ্রামে আপনি ছোটবেলায় এই গ্রামে মাঠ বা এই যে ছিল, পুকুর ছিল, ঘাস ছিল অনেক? পুকুর ছিল, যে এই জায়গায় অনেক ঘাসও ছিল। মানে আগে তো বাড়ি ঘর ছিল না, এখন কি মানুষ এই দালান বা বাড়ি করে করে ভাড়া দিচ্ছে? ভাড়াটিয়া চলে আসছে অনেক নাকি? এই যে আমাদের ভাড়াটিয়া আছে। আচ্ছা, এই ভাড়াটিয়ারা কবে থেকে আসা শুরু করলো এই গ্রামে? অনেক দিন, প্রায় 2000 সাল থেকে শুরু। দুই একজন আস্তে আস্তে অনেক এখন অনেক উন্নত হয়েছে। সামনে ফ্যাক্টরি আছে, এদিক দিয়ে ফ্যাক্টরি হইতেছে, খামার হইতেছে, অনেক কিছু। মানে এখানে এখন কাজের জায়গাও তৈরি হয়েছে। তা নতুন যে মানুষরা আসছে তারা কারখানায় কাজ করার উদ্দেশ্যে এসে এখানে বসবাস শুরু করেছে। কারখানায় কাজ করে অনেকেই, কৃষি কাজ করে, তারপরে যে ধান কাটার সময় আসে অনেকেই, তারপরে যে ওনারা যারা আছে ওনারা মাছ মারে। বছরে 6 মাসের জায়গায় থাকে, 6 মাস বাড়িতে থাকে। আচ্ছা, এখানে মাছ মারতে আসে? হ্যাঁ। আচ্ছা, এখানে 6 মাস মাছ থাকে, 6 মাস থাকে না? হ্যাঁ, এখন তো বর্ষাকালে মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়, এখন মাছ মারতে আসে। আপনি কেউ এখানে থাকেন না, আপনি কিন্তু এই শীতলক্ষা নদীতে আপনি মাছ ধরেন? মনে করেন বৈশাখে আসি আর কার্তিক মাসে যাই, আবার বৈশাখে আসি আবার কার্তিক মাসে যাই। তা কত বছর যাবত আপনি এখানে মাছ ধরেন? তাও প্রায় 15-20। আচ্ছা, তাহলে এই শীতলক্ষা বা এই যে 3 নদীর কি পরিবর্তন দেখলেন আপনি? দেখতেছি যে এখন আগে তো একটু ভালো আছিল, এখন ধরেন নষ্ট হয়ে গেছে। পানি ওই টাউনে ময়লার পানি গড়ে। এই 3 নদীর কোনো নদীতেই এখন আর আগের মতো মাছ আসে না? না। জল ও কৃষি জমি কমে যাওয়ায় এখানকার মানুষের রোজগারের ধরনটাও বদলে গেছে। কৃষি জমিতে দালান তুলে দিয়ে ঘর ভাড়ার বাণিজ্য 3 নদীর মোহনার গ্রামগুলোতে জনপ্রিয়তা পেয়েছে। এই যে এখানে যে স্নানঘাটা, ওই যে ময়নাটে, ত্রিমোহনী, এই স্নানঘাটা গ্রামটা কেন, মানে এখানে কি মানুষ স্নান করতে আসতো? এটা অতি পূর্বে আমরা হিন্দু ছিল, অনেক হিন্দুর বসতি ছিল বেশি। আমগো এই একটা বাড়ি আর দক্ষিণ একটা মসজিদ একটা বাড়ি। আমগো মুসলমানের সংখ্যা কম আছে, হিন্দুর সংখ্যাটা বেশি আছিল। ওরা বছরে 2টা পূজা করতো, স্নান করতো, হইতো মেলা হইতো 2টা। এই কারণে এই গ্রামের নাম আছে। কি কি মেলা হইতো? যে মানে বান্নি, এটা হইতো বান্নি। এই যে স্নানঘাটা, এই স্নানঘাটা এই ত্রিমোহনী 3 নদীর মোহনায় কোন কোন নদী এক হয়েছে একটু বলেন যদি। এটা মনে করেন তুরাকের লগে এখন বালু নদী, আর এখন একটা আছে যে এটা পুবাইলের সাথে একটা শীতলক্ষা। এই বালু নদী শীতলক্ষার লগে গেছে। আচ্ছা, আর 3 নদী এখানে এক হয়েছে, বালু, তুরাগ আর শীতলক্ষা, 3 নদী। তা আর এখানে মানুষের এই যে চাষবাস রোজগার কি ছিল এটা যদি বলেন। আমরা আগে গৃহস্থী ছিল, সব দান করতাম আমরা, কিন্তু আমার চাকরি কম ছিল, কিন্তু চাষবাসই করতাম আমরা। তা চাষবাসটা কমে গেল কেন?
চাষবাসটা কমে গেছে, এখন মনে করেন বালু আমার ক্ষেত জমি জমা কমাই লাইছে, আর লোক সংখ্যা ওখানে কম, এত খালি না আগের মতন। আগে তো ব্যবসা ছাড়া খুব খাটছে, ওখানে তো খাটে না। তো কি করে সবাই চাকরি? ওখানে চাকরি না করলে ওখানে অল্পতেই এই যে ঘর, যেমন আগে ঘর ভাড়া ছিল না, অনেক ঘর ভাড়া দিলে আমার কাজ করতে না, ঘর ভাড়াই চলে। অলস হয়ে গেছেন একটু। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের নতুন শহর পূর্বাচল গড়ে উঠেছে শীতলক্ষা, তুরাগ ও বালুর মাঝে। পূর্বাচল নামে আড়াল হয়েছে নদী তীরের অনেক গ্রাম, বরকাও তেমনই এক গ্রাম। তবে কোথাও কোথাও গ্রামে ক্ষয়িষ্ণু স্মৃতি এখনও রয়ে গেছে। নগর গ্রাসের মুখে থাকা মানুষেরা ফিরলেন নদীলগ্ন সেই গ্রামের স্মৃতিতে, যেখানে আর জমবে না আগের সেই বাজার হাট, ফিরবে না ফিতের মতো আঁকাবাঁকা মেঠো পথ। বরকাও বাজার ছিল একটা পুরানো বাজার। এই বাজারটা আগে অনেক জাঁকজমক হতো। যখন নাকি এই যে আমগো পূর্বাঞ্চলের ডিআরটি একবার করে নিল, তখন মানুষ এখান থেকে উইটা মুটা গেল, বাজার ভাঙাচোরা হইলো। এখন আর পুরানো বাজার নাই। মানে বালু নদীর সাথে আপনাদের সম্পর্কটা কি ছিল বলেন তো? বালু নদীর সাথে ওই যে বিভিন্ন বন্দর থেকে মাল চাল আসতো, এখন আর ওই নাই। কেন নাই? এখন বাহিরের ওই যে এই টানের রাস্তা হয়ে গেছে, ওই মানুষে চলাচল করে গাড়ি দিয়া, নদীর পথ বন্ধ হয়ে গেছে। নদীর সাথে আপনাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। এখন যে বাজারটা দেখছেন, চারটে বড় বাজার ছিল আমাদের এটা, এখন আগের থেকে ছোট হয়ে গেছে। তারপর দূর থেকে মানুষ আসে, তবে আগের মতো অতটা মানুষ আসে না, যেহেতু জায়গা জায়গা বিভিন্ন জায়গায় বাজার হচ্ছে। তো তারপরও পুরোনো বাজার হিসেবে মানুষ এখন ওই বাজার থেকে অনেক কিছু নিতে ভালোবাসে। আর এমনি নদী পথটা তো ছোট হয়ে গেছে নাকি? হ্যাঁ, নদী পথটা ছোট হয়ে গেছে। হর্দিবাজারের হাট ভেঙে গেছে, নদীপথ জলের প্রবাহ হারিয়েছে দখলে। হাটের ঘাটে ভিড় নেই পণ্য বোঝাই নৌকার, তবু হয়তো অভ্যাসবশত কিংবা ফেলে যাওয়া কোনো স্মৃতি জিয়ে রাখতেই তুরাগ বালুর দুই তীরের মানুষ এখনও খেয়া পার হয়ে আসেন এদিকের হাটে। তোমাকে জানতে চেয়ে কতবার বাড়িয়েছি হাত। হর্দিবাজার ঘাট থেকে আমাদের গন্তব্য ভাতুরিয়া। জলে নেমে সংশয়ে পড়ে যায়, জলকে কোন নামে ডাকি, বালু নাকি তুরাগ? এই দুই নদীর মিশেলে আরেক নদীর জলও মিশেছে, সেই নদীর নাম নলি। আমরা বিস্মিত নতুন আবিষ্কারে, হয়তো আমাদের মতো অনেকের কাছেই অপরিচিত এই নদীটি। ভাতুরিয়া গ্রাম ঘেঁষে চলে গেছে নলি নদী। নলি তুরাগ ও বালুকে যুক্ত করেছে। এই নদীটা হইল আপনার টঙ্গী রেলওয়ে ব্রিজ থেকে আপনার ওইদিকে মিরপুর তুরাগ, মিরপুর তুরাগ চলে গেছে। এইখান থেকে হইলো বালু নদী, আবার বালু নদী শাখাতে এটা হলো নলি নদী। নলি নদীটা আবার ওই যে বয়লা খাল হইয়া চলে গেছে আপনার এই বালুতে। আর এইটা এই বয়লা খালটা চলে গেছে আপনার এই সাঁতারকুল হইয়া একদম আপনার রামপুরা এখানে একটা লেক ছিল একদম, ওই যে নড়াই নদী পর্যন্ত। হ্যাঁ, নড়াই নদী পর্যন্ত। তো এই যে নদীর উপরে তো আপনাদের গ্রামের মানুষের জীবন জীবিকা ছিল। আমাদের মূল ব্যবসায়ী ছিল নৌপো থাকে। আমরা তো পাকিস্তান মানে প্রথম থেকেই এখানে যত ব্যবসা বাণিজ্য আমাদের নৌমাতৃক ছিল। ওখানে নদী মইরা যাওয়াতে আমরা এলাকার মানুষ ওখানে খুব কঠিন সময়, আমাদের এখানে স্বর্ণালী যোগ ছিল আগে। নদী ভরা মাছ ওই এলাকাতে মানুষ মাছ মারতেছে, জোয়ার ভাটার সময় চাপিদা মাছ মারছে, এক একজনে 2 মণ 2.5 মণ করে মাছ, বোয়াল আর গজার এইসব ছিল, ওইটা ওখানে নাই। আর এমনিতে কৃষির কি অবস্থা? কৃষি তো ওখানে বাবা ধ্বংসের প্রান্তে চলে গেছে। আর নদী তো ছোট হয়ে গেছে, দখল হয়ে গেছে।
এখন একটা খুব ভয়াবহ অবস্থা, যে অবস্থা পানির সম্পূর্ণ পানি সব নষ্ট করে ফেলাইছে। আমাদের ধান খেত গেলে যে করি আমরা খুব কষ্ট, পানি পচা, ফসল তেমন হয় না আগের মতন। আগে যখন বিঘাতে মনে হয় 25 মণ ধান হইতো, হ্যাঁ 25 মণ ধান হইতো, তারপরে এখন মানে 15 মণ 10 মণ এমন ধান। বালু নদী তো সড়কে ঘেরা, বালুকে ঘিরে রেখেছে আবাসন প্রকল্প। বালু তীরবর্তী বালিয়াছড়ি গ্রামের মানুষের আক্ষেপ, যে জনপদ ছিল তরিতরকারি ও কৃষিজ ফলনের, সেই জনপদের মানুষ এখন কাজ হারা। নদীর সঙ্গে সম্পর্ক ছেদ হয়েছে বালু নদী পাড়ের মানুষদের। এই যে বালু নদীর পাড়ে এই যে আপনি এই যে ছনি গ্রামে ছোট থেকে বড় হয়েছেন, এখন বসবাস করেন, এই বালু নদীকে আপনি কেমন দেখেছেন? ভালো দেখেছি। আগে এই নদীর পানি ডালামের রসের মতো পানি খাইছি, আমরা গাই গোসল করছি, অনেক তো নদীর পানি পচা। আগে তো আরো পাশ আছে, আরো গভীর আছে। চেপে গেল কিভাবে? বাইন যে রুতে অনেক স্টাইল করি টলার মলার চলা এগুলেন হতে বালু ফালা এগুলেন ভরে আছে। আগে তো মনে করেন যে গৃহস্থরা হাজার হাজার কামা খাচ্ছ, মাঝে গৃহস্থ ধান ধান করতো, সবাই চাল পান সব কিনা কামা লাগে। গ্রাম যে আগে সবুজ ছিল, গ্রামে আগে তরকারি হতো, আগে তো এই জায়গায় অনেক তরকারি হতো। আগে এই জায়গার তরকারি ঢাকা চলতো, অত নাই। এখন ঢাকা থেকে তরকারি না লাগে। অন্য প্রান্তের পাতিরা গ্রামের মানুষের যাপনে যে চঞ্চলতা ছিল, সেখানে স্থবিরতা এসেছে বালুর স্রোতের মতোই। এই যে আপনি কতদিন যাবত এই নৌকাটা চালান এবং এখানে সারা বছরে এই 12 মাসে কতদিন নৌকাটা চালাতে পারেন? আমি 8 বছর ধরে এই জায়গায় যাইছি, পারাপার করতেছি। এর মধ্যে মানুষ এই পারে মানুষ ওই পারে যায়, পারে মানুষ এই পারে আছে, বুঝছেন? আর নদী বড় রয়েছে, বালু পড়ছে, বৃষ্টি পারে নদী একটু বড় রয়েছে। আর পচা পানি মনে করি সারা বছর থাকে, 3-4 মাস ভালো থাকে আর কি। 8 মাস থাকে পচা পানি, 4 মাস থাকে ভালো পানি। আর নদীর পানি পচে গেল কিভাবে, মানে এই যে কালো হয়ে যায় কিভাবে? মেল কারখানার পানি, কারখানার পানি এই বালু নদীতে পড়ছে। তো এখানে কি আপনি দেখেন যে এখানে জেলেরা মাছ ধরতে দেখেন কখনো? মাছ ধরতে কি বর্ষার মধ্যে এলাকা না, বর্ষাকালে পানি পরিষ্কার হয়ে যায়, 1-2 মাস মাছ ধরে। আর বাকি 8 মাস বা বাকি 10 মাস মাছ না, মাছ থাকে না। মাছ থাকে না, একটা বছর মানে ব্যাঙও থাকে না। ব্যাঙও থাকে না, এতটাই পচে যায় পানি বন্ধ করে। তোমাদের জলে আয়নায় দেখা নন্দিনী আমি, তোমাদের রূপসী আমার জমিনে পড়েছে শকুনের ছায়া। তারপর দেখো আমি হচ্ছি রূপহার। এলাকার মানুষের তো রোজগারের পরিবর্তন হয়েছে না, কি ধরনের পরিবর্তন হলো? এই যে বালু নদী নির্ভর আপনাদের জীবন ছিল এই পাতিরা গ্রামের মানুষের, সেটা কীভাবে বদলে গেল, কীভাবে বদলে যাচ্ছে, এটা যদি বলেন। এই দেশের মানুষের তো কোনো সরকারি চাকরিজীবী না, ওরা ওই জায়গা জমি না আছে, এটা বিক্রি করছে, বিক্রি করে ইনকাম করছে, বলগেট টলগেট বানাইছে, এটা দিয়ে চলাফেরা। কারণ মানুষ সব বেকার, বেকার। আর যারা যার বলগেট আছে ব্যবসা বাণিজ্য করে খাইতেছে, আর যারা বেকার বেকারই। আর কিছু তো লোক চাকরি করছে, চাকরির যে কম। আচ্ছা, আর কৃষির কি অবস্থা? কৃষি মানে এই জায়গাতে আগে তরকারি বাগান ছিল, তরকারি মরকারি আছে, টুকটাক আছে আর কি, আর বাড়ি ঘর করে লাইছে, খালি নেই। আর নদী কিভাবে বদলে গেল? নদী এই বালু নদী তো আগের যে নদী, এই নদীর পানিও খাইতে পারতো, এখন এটা খাইতে পারে না, পচা পানি নেই, মানে মাছও নাই। এই বর্ষার সিজন আইলে মাছ থাকে, আর অন্য সিজনে মাছ থাকে না। হ্যাঁ, এখন আর নদীর সাথে আপনাদের জীবিকার সম্পর্ক নাই? নাই, কোনো কিছু নাই। কেন? পচা পানি এলে কোনো কিছু নাই, সব পচা, কিছু নাই। আছে গেলে নদী ট্রলার মলার চলে দিয়ে আছে, আর কোনো কিছু আর কিছু। মানে আপনারা এখন ট্রলারের ব্যবসায় নেমে গেছেন? হ্যাঁ, এই বাল্কেটের ব্যবসা, বলগেট, ওই বলগেটের ব্যবসা। আর এই বাঁশের ব্যবসা কি আগের মতো আছে? না, আগের মতো না। কেন? বাজারটা জাঁকজমক ছিল আগে, মানুষ বিভিন্ন দেশের থেকে বাঁশ নিতে এসে এই জায়গায়, ওখানে আর আসে না, কিনা বিভিন্ন জায়গায় দোকানপাট হয়ে গেছে,
যার কারণে আর এটা মানে আসে না। বালু নদী পূর্ব দক্ষিণে এসে যুক্ত হয়েছে শীতলক্ষার সঙ্গে। শীতলক্ষার পবিত্র জলের খ্যাতি ছিল চারদিকে, কিন্তু দুই তীরের আবাসন ও শিল্পের বর্জ্যে শীতলক্ষার জল যে রূপ পেয়েছে, পরিশোধন করেও হয়তো শুদ্ধ জলের স্বাদ মিলবে না। হ্যাঁ, আপনি বলছিলেন যে এই যে শীতলক্ষার পানির আপনি গুণগান গাচ্ছিলেন, শীতলক্ষার পানি নিয়ে বলেন। হ্যাঁ, কেমন ছিল? যখন শুনেছিলাম তখন দেখছি নদীর পানি খুবই সুন্দর। আমরা সাঁতার কাটতাম, নদীর পানি খাওয়া যাইত, গোসল করতাম, অনেক প্রচুর মাছও ধরতাম আমরা। এখন বর্তমানে এখন পানির যে অবস্থা, গোসল করবো দূরের কথা, খাবো দূরের কথা, এখন গোসলই করা যায় না পানির মধ্যে। পানি দূষিত হয়ে গেছে, নষ্ট। দুদিন পর পরেই এই আবর্জনা এই কথা আসিয়া মানুষ গোসল করতে পারে না। আপনি বলছিলেন যে মানে মানুষ রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য, আমি যেটা আমি জানি, বহু দূর দূরান্ত থেকে শীতলক্ষার পানি মানুষ নিয়ে যাইতো, এই কলসি দিয়া, ছোটো কলসি দিয়া নিয়ে যাইতো। এই বলতো যে মাছাশিরা, মুরব্বীরা বলতো যে এই নদীর পানি খাইলে ওই রোগ শোকের থেকে মানুষ উপকৃত হয়, ভালো হয়। আপনি তো একজন বাউল, তা আমরা এই শীতলক্ষার নদী নিয়ে আপনার কাছে কোনো গান শুনতে পাই? শোনা যায়, কিন্তু আমি পুরোটা বলবো যতটুকু। হ্যাঁ, জি জি বলেন। ওরে আগের মতো নাই তেমনি শীতলক্ষার পানি, আরে আগের মতো নাই তেমনি শীতলক্ষার পানি, আবর্জনায় বইরা গিয়াছে নদী, হায় রে আবর্জনায় বইরা গিয়াছে নদী। ছোটবেলায় খেলতাম কত, নদীতে সাঁতরাইতাম কত, ছোটবেলায় আইসা কত, নদীর মধ্যে সাঁতরাইতাম কত। সেই দিন আবার গেল কোথায়, আবার বলো পাই কোথায়, আবর্জনা বইরা গিয়াছে নদী, হায় রে আবর্জনায় বইরা গিয়াছে নদী। রোগ শোকের লাই গিয়া মানুষ দূর দেশেতে আইতো মানুষ, এই পানি নিয়ে খাইলে রুগী হইয়া যাইতো বালা, ওরে এই পানি খাইলে রুগী হইয়া যাইতো বালা। দূষিত হইয়া গেছে রে নদী, হায় রে নষ্ট হইয়া গিয়াছে নদী। ওরে আগের মতো নাই তেমনি শীতলক্ষা নদী, আগের মতো নাই তেমনি শীতলক্ষা নদী, আবর্জনায় বইরা গিয়াছে নদী, হায় রে আবর্জনায় বইরা গিয়াছে নদী। ঢাকার চারধারে আবাসন ও শিল্পের নামে যে দখল, এর বড় অংশটি তুরাগ, বালু ও শীতলক্ষার জলসীমায় হয়েছে। শীতলক্ষার দুই পাড়ে যে শিল্পায়ন হলো, পুরো পটভূমিটা মানে বদলে গেল। কিভাবে বদলে গেল? আমি শীতলক্ষাকে যেভাবে দেখেছি, তখন দুই দিকে গ্রাম, সবুজায়ন, সবুজ গাছপালা ছিল, কোনো শিল্প কারখানা ছিল না। এখন থেকে 30-40 বছর আগে এই শীতলক্ষার যে সুনাম ছিল, সেটা ছিল এই শীতলক্ষার নামকরণটা যদি আমরা ভেঙে বলি, শীতল, এর পানি ছিল শীতল, স্বচ্ছ। আর লক্ষা মানে লক্ষ্মী, এই লক্ষ্মীটাই কারণে বলছে যে আগের দিনের মানুষেরা যে এই শীতলক্ষার পানি পান করলে অনেক রোগ বালাই মানুষের সুস্থ হয়ে যেত। সেই কারণে এটাকে লক্ষ্মী নামে আখ্যায়িত করেই এর নামকরণটা মূলত শীতলক্ষা হিসাবে নামকরণ করা হয়। আর শীতলক্ষা নদীটার এই পরিবর্তন আসছে দুই দিকে কারখানা গড়ে ওঠার কারণে। কারখানা থেকে অপরিকল্পিতভাবে এবং পরিশোধন না করেই রঙিন গরম দূষিত পানি সরাসরি বর্জ্য ফেলার কারণে বর্জ্য শীতলক্ষায় ফেলানো হচ্ছে। সেই কারণে পানি আজকে পান করা তো দূরের কথা,
এখানে গৃহস্থলী কাজকর্ম থেকে শুরু করে হাত মুখ বা গোসল করা পর্যন্ত যায় না। এই শীতলক্ষার দুই পারে মানুষরা তো ছিলেন কৃষিজীবী, এখন তাদের পেশা কি হয়েছে? আগে এক সময় দুই পারের মানুষ এই কৃষিজীবী ছিল, 80-85% মানুষ এই কৃষি নির্ভরশীল ছিল এবং শীতলক্ষা থেকে তারা পানি সেচ দিয়েই কৃষি জমির ফসলাদি ফলাতেন। আর এখন এই পানি কৃষি জমি তো ব্যবহার করা যায় না, তারা বিভিন্নভাবে এখন শিল্প কারখানার কেউ শ্রমিক, কেউ শিল্প কারখানার অতিরিক্ত জুট ব্যবসায় এবং কেউ বা ঠিকাদারি কার্যক্রমে এইভাবে জড়িয়ে পড়ছেন। কৃষি এখান থেকে হারিয়ে যাচ্ছে বললেই চলে। আর এই যে আবাসন প্রকল্পগুলো এখানে যে কৃষি জমি 3 ফসলি জমিও তারা কেউ অংশ কিনে বা 1 বিঘা কিনে 4 বিঘা বা কম পরিমাণ কিনে বেশি পরিমাণ জমি তারা বালি ভরাট করে দখলে নিচ্ছে, সেই কারণে কৃষি জমি হারিয়ে যাচ্ছে। শীতলক্ষার রূপ পাল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানকার মানুষেরও এটা হচ্ছে যে রোজগারের উৎসগুলো বদলে গিয়েছে, তাদেরও জীবনযাপন আচারগুলো বদলে গিয়েছে এবং তারা অনেকেই এখন যে বয়সে তারা লেখাপড়া করার কথা অথবা কৃষিকাজের। কিন্তু শীতলক্ষার পাড়ে তো একসময় তাঁত ছিল, সেই তাঁত কি এখন টিকে আছে? না, শীতলক্ষার পাশে যেসব তাঁত ছিল শুধু জামদানি ছাড়া আর অন্যান্য তাঁত বিলুপ্ত হয়ে গেছে এই কারণে যে এখানে জাপানি যেটা বৈদ্যুতিক বিদ্যুতের কারণে পরিচালিত হয়, বিদ্যুৎ দিয়ে 20 জনে যা তৈরি করে হাতে হ্যান্ডলুমে, সেটা বৈদ্যুতিক মেশিনে জাপানি কল দিয়ে এটা 1 জনে বা 2 জনে তৈরি করে, সেই কারণে এখানে এই হ্যান্ডলুমটাও হারিয়ে গেছে। কিন্তু অন্যান্য কুটির শিল্পের মধ্যে একমাত্র জামদানি ছাড়া আর কোনো কিছু টিকে না, আর কোনো কুটির শিল্প এখানে ওই রকমের নাই। তবে বিচ্ছিন্নভাবে বাঁশের কিছু কুটির শিল্প বা ওই কামার পাড়াগুলো এখন আর নাই, পাড়াগুলো এখন নাই বললেই চলে। 1-2টা আছে, সেটা গোলাগান্দাল, এখান থেকে প্রায় 10। আর এমনি এখানে যে বাজার ছিল, বাজারগুলোর কি অবস্থা? বাজারগুলোর অবস্থা এখন আগের মতো এখানে নেই। যেখানে কৃষি নির্ভরশীল হলে কৃষকদের ব্যবহার সামগ্রী এই বাজারে পাওয়া যেত, এখন কৃষি নাই, আর সেই বাজার বসবে কীভাবে? সরকারের উন্নয়ন কর্তৃপক্ষ ও সেবা সংস্থারা বলছে যতটুকু দখল হয়েছে তাতে ভুল ও দায় অস্বীকার করার উপায় নেই। এখন যতটুকু আছে নদীগুলোর প্রাণ, সেইটুকু রক্ষার লড়াই চালিয়ে যাবেন তারা। ঢাকার চারপাশে যে নদী, সেই নদীগুলো এমনিতে তো দেশের সামগ্রিকভাবে নদীগুলো কোনো অভিভাবক নেই, কিন্তু যার মাঝখানে একটা এই যে একটা শহর গড়ে উঠলো, এই চারপাশে যে নদীগুলো তাকে আঁকড়ে ধরে রাখলো, সেই নদীগুলোর কি আসলে কোনো অভিভাবক নেই? ঢাকার চারপাশে যে নদী, 7টা নদী ছিল, এখন বড়ভাবে হয়তো আমরা 4টার কথা বলি, সেই নদীগুলোর কি কোনো অভিভাবক না থাকার কারণেই এগুলো দখল হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে? নিশ্চয়ই তার অভিভাবক আছে এবং সেখানে বেসিক্যালি নদীকে শাসন করে 2টি অথরিটি, একটা হলো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং বিআইডব্লিউ, মানে দেখভাল করে, শাসন করবো না দেখভাল করে, দেখভাল করে, এই 2টি জিনিস তাদের করে। এছাড়াও নদীর পার্শ্ববর্তী যে কোনো ডেভেলপমেন্ট নিয়ন্ত্রণ করার জন্য রাজুক আছে, সিটি কর্পোরেশন আছে, জেলা প্রশাসন রয়েছে, সকলভাবে এই সমন্বয় কাজটি করে থাকে। তাহলে দখল হলো কিভাবে? এটা তো এতগুলো কর্তৃপক্ষ আর নজরে থাকার পর এই ঢাকার চারপাশের নদী 2-1টা নদীতে হারিয়ে গিয়েছে, ওগুলোর কোনো অস্তিত্ব নাই। দোলাইয়ের কথা যদি বলি, নড়াইয়ের কথা যদি বলি, সোনাভানের কথা যদি, ওগুলো তো হারিয়ে গেল। কয়েকটি নদী আছে যেটা বক্স কালভার্ট করে বা খালগুলি আছে বক্স কালভার্ট করে, সেখানে সড়ক পথ নির্মাণ করা হয়েছে। সেটা মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছে যে বক্স কালভার্ট করা যেটা আমাদের জন্য একটি ভুল সিদ্ধান্ত ছিল, এবং সেখানে সিল স্টেশন তৈরি করে এই বক্স কালভার্টে পানি নিষ্কাশনের ক্ষমতা দিন দিন সংকুচিত হচ্ছে যেটা, এবং এটা দুঃখজনক যে আমাদের রেকর্ডভুক্ত যে খালগুলি আছে বা নদীগুলি আছে, সরকারি যে সংস্থাই হোক না কেন, যাদের ইয়ার কারণে হোক না কেন, আমরা যৌথ উদ্যোগেই এটা আসলে নিরসন করা উচিত। এবং এই যে রাজুকের যে মাস্টার প্ল্যান, সেখানে কি নদী আর ক্ষতিগ্রস্ত হবে? নদীর কি প্রাণহানি ঘটবে কিনা? কারণ বলা হয় নদীর তো প্রাণ আছে, প্রবাহমান নদী। আমরা যে ড্যাপের যে মাস্টার প্ল্যান রয়েছে, সেখানে মাস্টার প্ল্যানে আমাদেরকে সিএস রেকর্ড অনুযায়ী যতগুলি নদী এবং খাল রয়েছে সেগুলিকে পুনরুদ্ধার করে আবার পুনরুজ্জীবন করার জন্য আমাদের সুপারিশ রয়েছে, এবং ইতিমধ্যে আমরা সংশ্লিষ্ট সংস্থাকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা পত্র দিয়েছি। আমরা আশা করছি যে অনেকগুলি খাল, যেমন রামপুরা খাল এবং কল্যাণপুর খাল, এগুলি সংস্কার করার জন্য উদ্যোগ নিয়েছে আমাদেরকে। আদি বুড়িগঙ্গা চ্যানেল দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে উদ্যোগ নিয়েছে, সেগুলিকে এনিহাও আমাদের পূর্ব অবস্থায় ফেরত আনতে হবে। এবং এই যে ঢাকার যে রূপ, সেই রূপ তো নদী খাল ছাড়া তো এই রূপ লাবণ্য আসার কথা না। এটা সঠিক। ঢাকা শহরে যে ন্যাচারাল যে বিউটি রয়েছে, সেটা আমাদেরকে নতুন করে খাল খনন করে
নদী খনন করে আমাদেরকে নতুন রূপ ফিরে আনার দরকার নেই। আমরা যা হারিয়ে গেছে, যা আছে, সেগুলিকে সংস্কার এবং পুনরুদ্ধার করেই আমাদের সেটা সম্ভব। সেখানে নদীর পাড়ে ওয়াকওয়ে করার জন্য করা হয়। সিটি কর্পোরেশন থেকে হয়েছে নদী যাতে দখল না হয়, নদী কেন্দ্রিক কীভাবে আমরা রিক্রিয়েশনাল এরিয়া, পাবলিক স্পেস আমরা তৈরি করতে পারি, ওয়াকওয়ে সহ সেখানে আরও রিক্রিয়েশনাল প্লেস তৈরি করা যায় এবং নদীর মাধ্যমে জীববৈচিত্র্য ফিরে আসুক। 100% ঢাকা শহরে যে জীববৈচিত্র্য আনতে হবে আমাদের, এবং ঢাকা শহরে যানজট আমরা কিন্তু এই নদী কেন্দ্রিক যুগে আমরা জলপথ তৈরি করতে পারি এটা। এবং ওয়ান অফ দ্য সাকসেসফুল যেটা আমরা দেখতে পাবেন যে হাতির ঝিল যে আমাদের ওয়াটারওয়ে চালু করা আছে, যে ওয়াটার বাস, এটা ওয়ান অফ দ্য সাকসেসফুল একটা। এবং এই যে নদীর এই যে আবাসনগুলো যে তৈরি হলো, সেগুলো তো তাতে নদী ক্ষতিগ্রস্ত হয়নি। সরকার কর্তৃক যেগুলি করা হয়েছে সেগুলো নদীর সীমানাকে অক্ষুণ্ণ রেখে সেখানে করা হয়েছে। কিছু কিছু জায়গায় যেগুলি যেমন আদি বুড়িগঙ্গা চ্যানেল থেকে আরম্ভ করে আমাদেরকে বুড়িগঙ্গা বা বালু নদীর অংশবিশেষ এলাকায় কিছু অংশ আবাসন প্রকল্প দখল করেছে, ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি। এবং সেই জায়গায় আপনারা জানেন যে আদি বুড়িগঙ্গা চ্যানেল আমরা দিয়েছি। কিছুদিন আগে আমরা মোহাম্মদপুরের গাটারচর এলাকায় একটি আদি বুড়িগঙ্গার আরেকটি চ্যানেল ছিল, সেই জায়গায় আমাদের প্রায় 40টির মতো স্থাপনা তৈরি করা হয়েছিল। আমরা সবগুলি স্থাপনাকে ভেঙে অপসারণ করেছি। আমরা অলরেডি রেড ফ্ল্যাগ দিয়েছি। আমরা ঈদের পরে সুবিধা মতো সময় এই যে চ্যানেলটা রয়েছে সেটা আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবো। আমরা আশা করি যে এটা একটা একটা করে, তবে যেভাবে দখল হয়ে গেছে সেটা উদ্ধার করা একটা অত্যন্ত চ্যালেঞ্জের বিষয়, কিন্তু এর কোনো বিকল্প নাই ঢাকা শহরের জীববৈচিত্র্য এবং তৈরি করার জন্য। না, কিন্তু ঢাকা নাগরিকদের স্বার্থে এবং রাষ্ট্রের উদ্যোগের কেউ নেই, বা রাজুকের উদ্যোগ বা কর্তৃপক্ষের উদ্যোগের কেউ নেই যারা এগুলো দখলে রাখতে পারবে শেষ পর্যন্ত। না, ডেফিনেটলি সরকারি সম্পত্তি কেউ দখল করে বেশি দিন থাকতে পারবে না, কারণ হচ্ছে রেকর্ড বুক। এবং ঢাকাকে বাঁচাতে হলে তো নদী উদ্ধার করতে হবে। সবচেয়ে বড় হলো আমাদের মূল শক্তি যে মাননীয় প্রধানমন্ত্রী, উনি বিশেষ করে জলাশয় সংরক্ষণের জন্য প্রায়শই উনি সেখানে দিয়ে থাকে। আমাদের গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয় উনি স্পষ্ট নির্দেশনা যে রাজউক বা তার অধীন যত সংস্থা রয়েছে প্রকল্প তৈরি করলে পরিবেশের ক্ষতি হয় এ ধরনের কোনো প্রকল্প উনি অনুমোদন দিবেন না। এবং সেই ক্ষেত্রে আমরা জানি যে বিশেষ করে ওনার একটা নির্দেশনা আছে যে ফরেস্ট এরিয়া আমরা যেগুলো হারিয়ে ফেলছি, যে কোনো প্রকল্পের ক্ষেত্রে ফরেস্ট এরিয়া এবং 40% যে গ্রিন করে রাখার যে এটা, সেই বিষয়ে আমরা কাজ করছি। তবে এটা দুঃখজনক, এটা আমরা মনে করি যে রাজকীয় কিছু ব্যর্থতা রয়েছে। আমরা এই শহরকে যেভাবে সাজানো দরকার সেভাবে হয়তো আঙ্গিকে করতে পারি না। তবে আমরা এই অতীতের ভুল আর নয় থেকে আর না করে আমরা সামনের দিকে কিভাবে অগ্রসর হতে পারি, এবং সে বিষয়ে আমাদের একটা, যেহেতু আমাদের ডিজিটাল ডাটা বেস আছে, সেটা এখন নতুন করে কেউ ফাঁকি দিয়ে সরকারের জমি আত্মসাৎ করার কোনো সুযোগ নেই। তারপর দেখো আমি হচ্ছি রূপহারা মুরগিদের করা। জনসংখ্যার চাপ সামলাতে বসতি গড়া বা সড়কপথ তৈরি করার ছুতোতে নদীকে লুকিয়ে ফেলার প্রথম ধাপ তাকে খাল বলে ডাকতে শুরু করা। সেই খালকে পরের ধাপে ডাকতে শুরু নর্দমা নামে। সেই নর্দমা শহরের সভ্য মানুষ চোখে সইবে না, তাই তাকে লুকিয়ে ফেলা হলো বাক্সে। এমন 4 জলের কাব্য শোনাবো কাল। সবুর করুন।